খালি এইটুকুই বলতে পারি যে আমি আছি, আজকে হয়তো এই দূরে আছি বলে সবার সাথে কথা বলতে পারছি। তারপর তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে ফিরবো। ওরা বলে আমাকে নিয়ে যাবে, কিভাবে নেবে? আইনগতভাবে নেবে। ডিসেম্বরের কোনো একদিন দিল্লি থেকে একটি বিমান কি ঢাকার মাটিতে নামবে, আর সেই বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে? তিনি কি আদালতে দাঁড়িয়ে নিজের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন, নাকি তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে খুলে দেবে নতুন সংঘাতের দরজা? কারণ শেখ হাসিনা নিজে ঘোষণা করেছেন তিনি গ্রেপ্তার হতে পারেন, এমনকি তার প্রাণও যেতে পারে। তারপরও তিনি দেশে ফিরবেন। আবার দেশে আসবো, আর যারা এই ধরনের অন্যায় অবিচার করছে সবার নাম ঠিকানা সবকিছু রেখে দিচ্ছি। ইনশাল্লাহ সব কটারে কাঠগড়ায় দাঁড় করাবো। কিন্তু এটি কি সত্যিকারের আত্মসমর্পণের প্রস্তুতি, নাকি নির্বাসনে বসে বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে দেওয়া সবচেয়ে বড় চাল? 2024 সালের অগস্টে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়ার পর প্রথমবার কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দীর্ঘ টেলিফোন সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি খালি এইটুকুই বলতে পারি যে আমি আছি, আজকে হয়তো এই দূরে আছি বলে সবার সাথে কথা বলতে পারছি। তারপর তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে ফিরবো। ওরা বলে আমাকে নিয়ে যাবে, কিভাবে নেবে? আইনগতভাবে নেবে। আমি দেশে ফিরতে চাই। আমি তো জানতাম না যে আমি দেশ থেকে বাইরে আসবো। হ্যাঁ, তাদের চেষ্টা ছিল, এবং একথা তো এই সমন্বয়কারী একজন তো বলেই ফেলছে যে শেখ হাসিনা আমাদের টার্গেট ছিল, গণভবনে অন্য কিছু না। হয়তো আধা ঘন্টার জন্য বেঁচে গেছিলাম, তো বেঁচে গেছি বলেই আজকে খোঁজ নিতে পারছি, খবর নিতে পারছি। 2026 সালের ডিসেম্বরের কাছাকাছি সময় বাংলাদেশে ফিরে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে তার। কিন্তু শুধু একা নন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রীও তার সঙ্গে দেশে ফিরতে পারেন। তবে এখানে একটি বিষয় স্পষ্ট রাখা প্রয়োজন, শেখ হাসিনা নির্দিষ্ট কোনো দিন কিন্তু ঘোষণা করেননি। 16ই ডিসেম্বর কিংবা অন্য কোনো নির্ধারিত তারিখের কথাও তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেননি। কোন পথে ফিরবেন তিনি, কি ধরনের ভ্রমণ নথি ব্যবহার করবেন, অথবা ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা সেটিও জানাননি। ফলে এটি এখনো নিশ্চিত সফরসূচি নয়, এটি একটি ঘোষিত রাজনৈতিক পরিকল্পনা। শেখ হাসিনা সাক্ষাৎকারে স্বীকার করেছেন বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তার প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। তারপরও তিনি নিজের দেশে ফিরতে চান। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী মামলা, গ্রেপ্তার, কারাবাস ও আত্মগোপনের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে তিনি নিজে ফিরে অন্য নেতাদেরও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানাতে চান। শেখ হাসিনার আরও দাবি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভারত, বাংলাদেশ কিংবা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি। বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, কিন্তু তার বক্তব্য হলো প্রত্যর্পণের অপেক্ষা না করে তিনি স্বেচ্ছায় ফিরতে চান। কিন্তু এখানেই বাস্তবতার প্রথম বড় দেওয়াল। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত ব্যক্তি কি চাইলেই সাধারণ যাত্রীর মতো বিমানে উঠে বাংলাদেশে চলে আসতে পারেন? বাংলাদেশের প্রসিকিউশন বলছে কখনোই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার পক্ষে ব্যক্তিগতভাবে বাংলাদেশে এসে স্বাধীনভাবে আদালতে আত্মসমর্পণ করার কোনো সুযোগই নেই। তার ব্যাখ্যা অনুযায়ী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশে তার বিরুদ্ধে দণ্ড কার্যকর রয়েছে। ফলে ফিরতে হলে ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া প্রয়োজন হবে। ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে দেশে প্রবেশের পর তাকে গ্রেপ্তার অবস্থাতেই কারাগারে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ শেখ হাসিনা দেশে নেমে সরাসরি কোনো রাজনৈতিক সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা দলীয় কার্যালয়ে যাওয়ার সুযোগ পাবেন বর্তমান আইনি ব্যবস্থায় এমনটার কোনো সম্ভাবনাই নেই। তবে গ্রেপ্তারের পর শেখ হাসিনা কি ধরনের অ্যাপিল বা অন্য আইনি প্রতিকার চাইতে পারবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত প্রসিকিউশন বা কোনো রাজনৈতিক দল নয়, বরং নেবে হচ্ছে আদালত। তাই ফিরলেই সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর এমন সরল সিদ্ধান্ত এখনই নেওয়া ঠিক হবে না। নিশ্চিত বিষয়টি হলো, বর্তমান রায় বহাল থাকা অবস্থায় দেশে ফিরলে তাকে প্রথমে বন্দী অবস্থাতেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন দমন এবং প্রাণহানির ঘটনায় মানবতা বিরোধী অপরাধের
অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনে আন্দোলন ও দমন পীড়নের সময় প্রায় 1400 মানুষের মৃত্যুর সম্ভাবনার কথা বলা হয়েছিল। শেখ হাসিনা অবশ্য অভিযোগ ও রায় প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, বিচারটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, প্রক্রিয়াটি নিরপেক্ষ নয় এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়নি। তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হয়ে বিচার প্রক্রিয়ার কথিত অসঙ্গতি তুলে ধরতে চান বলেও রয়টার্সকে জানিয়েছেন। এই ধরনের অন্যায় অবিচার করছে, সবার নাম ঠিকানা সবকিছু রেখে দিচ্ছি। ইনশাল্লাহ সব কটারে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বিচার করব যে এই জন্য হচ্ছে আদালতে তুলব, যেন সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ দেখতে পারে যে এরা কি অন্যায়টা করছে, সেটার জন্য মানুষ জানতে পারে। আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। শেখ হাসিনা অভিযোগ ও রায় প্রত্যাখ্যান করেছেন। রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশে আরও একটি বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার বক্তব্য, সাক্ষাৎকার এবং অডিও ভিডিও প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ প্রিন্ট, টেলিভিশন, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, একজন দণ্ডিত ও পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার এবং শেখ হাসিনার ভাষণ প্রচারে আদালতের আগে থেকে দেওয়া নিষেধাজ্ঞার কারণেই এই পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা আর তার বক্তব্য নিয়ে সমালোচনামূলক সংবাদ বা বিশ্লেষণ প্রকাশ করা কি একই বিষয়? আদালতের নির্দেশ ঠিক কোন সীমা পর্যন্ত প্রযোজ্য সেই বিষয়ে স্পষ্টতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের পুরনো জনসভা, প্রতীক নৌকা। শেখ হাসিনার ব্যক্তিগত প্রত্যাবর্তনের চেয়েও বড় প্রশ্ন, তিনি ফিরলেও আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে ফিরতে পারবে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং দলটির নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা হয়েছে। ফলে শেখ হাসিনা দেশে ফিরে কোনো আইনি প্রতিকার পেলেও দলটি সঙ্গে সঙ্গে নির্বাচনে অংশ নিতে বা দলীয় প্রতীক ব্যবহার করতে কিংবা স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবে এমন নিশ্চয়তা কিন্তু নেই। শেখ হাসিনা বলছেন, তিনি নির্বাচনে অযোগ্য হলেও পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা উচিত নয়। দলটির ভালো মন্দের বিচার সরকার বা আদালত নয়, জনগণ করবে, এটাই তার অবস্থান। তিনি আরো দাবি করেছেন, দলকে সংগঠিত করতে 125টি সংসদীয় এলাকার নেতা কর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছেন তিনি। কিন্তু প্রথম আলোর প্রতিবেদনে আওয়ামী লীগের একাধিক নেতার বরাত দিয়ে বলা হয়েছে, ডিসেম্বরের সম্মিলিত প্রত্যাবর্তনের কোনো সুস্পষ্ট সাংগঠনিক প্রস্তুতি তাদের জানা নেই। মোহাম্মদ আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটরের অবস্থান সরাসরি। শেখ হাসিনা ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে ফিরবেন কিনা সেটি তার সিদ্ধান্ত, কিন্তু বাংলাদেশ তাকে দ্রুত ফেরত চায় এবং দেশে ফিরলে তাকে দণ্ডিত আসামি হিসেবেই গ্রেপ্তার করা হবে। রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিএনপির রুহুল কবির রিজভীর বক্তব্য, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং তার দায় ও মামলার পরিণতি আদালতই নির্ধারণ করবে। অর্থাৎ বিএনপি প্রকাশ্যে শেখ হাসিনার সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতার বদলে বৈচারিক প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে। মিয়া গোলাম পারওয়ার, সেক্রেটারি জেনারেল, জামাতের মিয়া গোলাম পারওয়ার শেখ হাসিনার ঘোষণার পেছনে বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনা বা রহস্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন। তবে সম্পূর্ণ সাক্ষাৎকার পর্যালোচনার পর আনুষ্ঠানিক অবস্থান দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া এসেছে এনসিপির কাছ থেকে। নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে সেটি তার বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্যই হওয়া উচিত। এই অবস্থান থেকে পরিষ্কার, জুলাই আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের কোনো সহজ রাজনৈতিক পুনর্বাসন মেনে নিতে প্রস্তুত নয়। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আলোচনায় আরেকটি মৌলিক প্রশ্ন রয়েছে। দলটি কি শুধু অভিযোগ অস্বীকার করেই রাজনৈতিক পরিসরে ফিরতে চায়, নাকি নিজেদের দীর্ঘ শাসনকালের ভুল এবং 2024 সালের ঘটনাগুলো নিয়ে আত্মসমালোচনা করবে? জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক আইরিন খান ডিডব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের উচিত
ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া। জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনের বক্তব্য পুরোপুরি অস্বীকার করে দলটি আরও একটি ভুল করছে বলেও তার মূল্যায়ন। তবে আইরিন খান বর্তমান ব্যবস্থারও সমালোচক। মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থাৎ তার বক্তব্যের সার কথা এই যে অতীতের শাসকের জবাবদিহি প্রয়োজন, একই সঙ্গে বর্তমান রাষ্ট্রকেও আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। আইরিন খানের বক্তব্যকে জাতিসংঘের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করবেন না। তিনি জাতিসংঘ নিযুক্ত স্বাধীন বিশেষজ্ঞ। অন্যদিকে সাবেক সংসদ সদস্য রাজনৈতিক ভাষ্যকার গোলাম মাওলা রনি এই ঘোষণার মধ্যে একটি ভিন্ন রাজনৈতিক সংকেত দেখছেন। তার বক্তব্যের মূল ফ্রেম, শেখ হাসিনা ভালো করেই জানেন বাংলাদেশে ফিরলে তার কি পরিণতি হতে পারে, তারপরও তিনি ফেরার কথা বলছেন। রনির বক্তব্যকে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখা যাবে না, কিন্তু তার বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে। শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেই কি আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, নাকি কারাগারে থাকা শেখ হাসিনা তার বিচ্ছিন্ন সমর্থকদের জন্য নতুন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারেন? এই প্রশ্নের উত্তর এখনই জানা সম্ভব নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, তার প্রত্যাবর্তন শুধু একটি আইনি ঘটনা হয়ে থাকবে না, এর রাজনৈতিক প্রতিক্রিয়াও হবে। শেখ হাসিনা বলেছেন তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা না করেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাস্তবে ভারতের ভূমিকা এড়িয়ে তার বাংলাদেশে ফেরা প্রায় অসম্ভব। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার বাংলাদেশে ফেরার জন্য বৈধ ভ্রমণ নথি, নিরাপত্তা ব্যবস্থা এবং দুই দেশের কর্তৃপক্ষের সমন্বয় প্রয়োজন হতে পারে। বাংলাদেশ সরকার জানিয়েছে, বিদ্যমান প্রত্যর্পণ ব্যবস্থার অধীনে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। তাই দিল্লির সামনে সম্ভাব্য তিনটি পথ: শেখ হাসিনার স্বেচ্ছায় যাত্রার ব্যবস্থা করা, আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা হস্তান্তরের পথে যাওয়া, সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা। ভারত এখনো পর্যন্ত শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরের পরিকল্পনা নিয়ে কোনো প্রকাশ্য চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে ডিসেম্বরের প্রত্যাবর্তনের শেষ চাবি শুধু শেখ হাসিনার হাতে নয়, ঢাকা এবং দিল্লি দুই রাজধানীরও সিদ্ধান্ত এখানে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে শেখ হাসিনার ঘোষণাকে তিনভাবে দেখা যায়। প্রথমত, তিনি সত্যি দেশে ফিরে কারাগারে গিয়ে নিজের বিরুদ্ধে দেওয়া রায়কে আইনি পথে চ্যালেঞ্জ করতে পারেন। দ্বিতীয়ত, এটি আওয়ামী লীগের ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতা কর্মীদের মনোবল ফেরানোর একটি রাজনৈতিক বার্তা হতে পারে। তৃতীয়ত, ঢাকা ও দিল্লি দুই সরকারের ওপর চাপ তৈরির কৌশলও হতে পারে, কারণ এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো যাত্রা পরিকল্পনা নেই তার সঙ্গে ফেরার প্রকাশ্য ঘোষণা দেওয়া জ্যেষ্ঠ নেতাদের তালিকা, নেই ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো ঘোষিত সমঝোতা। তাই ডিসেম্বরের ঘোষণা এই মুহূর্তে শক্তিশালী রাজনৈতিক বার্তা হলেও এখনো পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা নয়। শেখ হাসিনা সত্যি বাংলাদেশে ফিরবেন কিনা তা হয়তো ডিসেম্বরের আগে নিশ্চিতভাবে বলা যাবে না, কিন্তু তার একটি ঘোষণা ইতিমধ্যেই অনেক কিছু বদলে দিয়েছে। প্রসিকিউশনকে বলতে হয়েছে ফিরলে কি ঘটবে, বিএনপি, জামায়াত এবং এনসিপিকে অবস্থান নিতে হয়েছে, সংবাদ মাধ্যমের ওপর নতুন নির্দেশ এসেছে, আওয়ামী লীগের দায় স্বীকার ও ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠেছে, আর দিল্লির ভূমিকা আবার বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। শেষ পর্যন্ত তিনি যদি ফেরেন, সেটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন হবে না, সেটি হবে বাংলাদেশের আদালত, রাজনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা, সংবাদ মাধ্যম এবং ভারত বাংলাদেশ সম্পর্কের এক বড় পরীক্ষা। এখন প্রশ্ন, ডিসেম্বরে কি হবে শেখ হাসিনার আত্মসমর্পণের মাস, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন সংঘাতের সূচনা? ফিরছেন কি শেখ হাসিনা? শেষ চাবি কি দিল্লির হাতে? কমেন্টে আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য বাংলা স্ফিয়ার। শুভরাত্রি।